তাহলে আইনের কোনো প্রয়োজন পড়বে না। কারণ এখানে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়ে গেলে যে শ্রেণীবিভক্ত, তিনটি শ্রেণীবিভক্ত মানুষ, যার যা প্রাপ্য, যার যা কাজ, সে যদি সেই জায়গায় প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে তাদের মধ্যে আর কোনো কি থাকবে না, ক্লেশ থাকবে না, লোভ থাকবে না, লালসা থাকবে না। কারণ তারা জানে যে আমি আমার যোগ্যতা অনুযায়ী কাজ পেয়েছি, হতে তাদের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না। আর যদি হিংসা বিদ্বেষ নাই থাকে, তাহলে সমাজে কি হবে না, কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হবে না। আর বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হলে কোনো আইনেরও প্রয়োজন পড়বে না। এই জন্য তিনি বলেছিলেন যে মানুষের যার যা প্রাপ্য এবং যার যা যার যা শ্রেণী এবং যোগ্যতা, সেই অনুযায়ী যদি প্রতিটি মানুষ তার কাজ পেয়ে যায়, তাহলে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়ে উঠছে বলে ধরে নেওয়া যায়। এখানে তিনি আরেকটি কাজ বলেছিলেন যে এই যে প্রজ্ঞাবান ব্যক্তিদের কোনো ব্যক্তিগত পরিবার পরিজন থাকবে না, বা যোদ্ধাদের, এই যে দুইটাকে তিনি দার্শনিক সিদ্ধান্ত করতেছেন, এদের কোনো ব্যক্তিগত পরিবার পরিজন থাকবে না। কারণ ব্যক্তিগত পরিবার পরিজন হলো লোভ লালসার মূল কেন্দ্রবিন্দু। অর্থাৎ ব্যক্তিগত সন্তান সন্ততি থাকলেই মানুষ সম্পত্তিতে আবদ্ধ হয়ে পড়বে, সম্পত্তি জোগাড় করার জন্য ব্যস্ত হয়ে পারবে। যার জন্য দার্শনিকদের জন্য তিনি কোনো ব্যক্তিগত সম্পত্তির কথা বলেননি। হ্যাঁ, তো এই হলো তার প্লেটোর ন্যায় বিচার, অর্থাৎ তার সামাজিক জীবনে তিনি কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চেয়েছেন এটাই। তবে তিনি যে কথা বলেছেন, এই যে আমি আগেই বলেছিলাম যে আসলে আদর্শগত দিক থেকে রাষ্ট্রের স্বরূপ কী হওয়া উচিত, তিনি সেটাই দেখতে চেয়েছেন, কিন্তু বাস্তবগত দিক থেকে রাষ্ট্রের স্বরূপ কী হচ্ছে সেটা তিনি আলোচনা করেননি। আসলে বাস্তবগত দিক থেকে মানুষ আল্লাহর সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত। মানুষের মাঝে এরকম শ্রেণী বিভাজন যেটা কখনোই কাম্য নয়, তিনি তার মাঝে এই শ্রেণী বিভাজন তৈরি করেছেন। তারপরে হলো যে তিনি দার্শনিক বা যোদ্ধাদের জন্য ব্যক্তিগত পরিবার পরিজনের কথা কি করেছেন, বিলীন করে দিয়েছেন, যেটা কখনোই অসম্ভব। সমাজে ব্যক্তিগত পরিবার পরিজন ছাড়া পরিবার গঠন তো অসম্ভব। আর পরিবারে যদি গঠন হয়, তাহলে একটি রাষ্ট্র কীভাবে গঠন হবে? তো এইরকম অবস্থা থেকে যদি তৈরি হয়, তাহলে তো রাষ্ট্রনায়ক প্রতিষ্ঠানই থাকবে না। তো রাষ্ট্রনায়ক প্রতিষ্ঠানের জন্য থেকে তাহলে ন্যায় বিচার করতে গিয়ে পাবো। আর কথা হলো যে তিনি যারা প্রবৃত্তির অধিকারী, তাদেরকে তিনি উৎপাদক শ্রেণীর কথা বলেছেন। অর্থাৎ উৎপাদকরা কখনো দার্শনিক হতে পারবে না, দার্শনিকরা কখনো উৎপাদন হতে পারবে না। অর্থাৎ শ্রেণী বিভাজনটা তিনি এখানেই তৈরি করে দিয়েছেন। অর্থাৎ মানুষের মধ্যে একটি শ্রেণী বিভেদ তৈরি করে দিয়েছেন। আর আরেকটা জিনিস তিনি করেছেন, যেটা হলো যে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা, অর্থাৎ সমাজের যার যা প্রাপ্য থাকে তা দিয়ে যদি ন্যায় বিচার হয়ে যায়, তাহলে এটা কখনোই কেমন নয়। কারণ আইন নামে, অর্থাৎ সমাজের কতগুলো নিয়ম শৃঙ্খলা থাকতে হবে, যে নিয়ম শৃঙ্খলাগুলোকে আমরা আইন বলে চিনি, সেই আইনটা ধরতে থাকবে না। অর্থাৎ আইন না থাকলে একটি রাষ্ট্র প্রতিষ্ঠান থাকবে না। আর তিনি যে দার্শনিক রাজার কথা বলেছেন, সেই দার্শনিক রাজা প্রতিষ্ঠা করবে, তিনি যে শিক্ষা ব্যবস্থা আলোচনা করেছিলেন, সেই শিক্ষা ব্যবস্থাটা অনেক দুর্বিষহ। যার জন্য কি হলো যে ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে তার আদর্শগত দিক থেকে ন্যায় বিচারের অনেক মূল্য থাকতে পারে, কিন্তু আসলে বাস্তবগত দিক থেকে ন্যায় বিচার অনেকটাই ভাবলেছে। তবে একথা